কাল বিএনপি নির্বাচনী ইশতেহার ঘোষণা। রাষ্ট্র কাঠামো মেরামতে গুরুত্ব পাচ্ছে ৩১ দফা। ৮ই ফেব্রুয়ারি রাজধানীতে শেষ জনসভা। পরিবারতান্ত্রিক নেতা যারা চায় তারাই আইডি হ্যাকে জড়িত। পুরনো বন্দোবস্তকে লাল কার্ড দেখানোর আহ্বান জামায়াতের। ভোটের প্রচারে প্রাণবন্ত সারা দেশ। প্রার্থীরা জড়াচ্ছেন কথার লড়াইয়ে। নির্বাচন নিরপেক্ষ না হওয়ার আশঙ্কাও অনেকের। বাংলাদেশ ও ভারতের নিজস্ব স্বার্থের ধারণা মেলেনি। সম্পর্ক মসৃণ করবে নির্বাচিত সরকার, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি। রাজধানীর একটি হোটেলে শুক্রবার বিকেলে দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে দলটি, যেখানে প্রাধান্য দেওয়া হয়েছে নারী ও তারুণ্যের আকাঙ্ক্ষা ও জুলাই জাতীয় সনদের সমন্বয়কে। ইশতেহার তৈরি করা হয়েছে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা এবং ২৭ দফাকে গুরুত্ব দিয়ে। ভোটারদের আকৃষ্ট করতে নির্বাচনী ইশতেহার ঘোষণা রাজনৈতিক দলগুলোর পুরনো রেওয়াজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এরই মধ্যে ইশতেহার পেশ করেছে জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন সহ বেশ কয়েকটি প্রথম সারির দল। শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি। ইশতেহারে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, পরিবেশ এবং খতিব, ইমাম, মুয়াজ্জিনদের মাসিক সম্মানীসহ জনমুখী ইস্যুকে প্রাধান্য দেওয়া হয়েছে। আমরা সত্য, ন্যায় এবং ধানের শীষের আমরা বিজয় ঘটাতে সম্পূর্ণ নিশ্চিত হব। দলটির ইশতেহারে গুরুত্ব দেওয়া হয়েছে নারী এবং তারুণ্যের আকাঙ্ক্ষাকে। জুলাই জাতীয় সনদের সমন্বয়ে ইশতেহারের বিষয়বস্তু এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে। প্রাধান্য পাচ্ছে দলের ৩১ দফা। এছাড়া থাকছে নির্বাচন কমিশনের স্বাধীনতা, মানবাধিকার সুরক্ষা, বাকস্বাধীনতা, স্বচ্ছ প্রশাসন ও জাতীয় অর্থনীতি পুনরুদ্ধারের মতো গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের ৩১ দফা নিয়ে ২৭ দফা নিয়ে অনেকগুলো কর্মসূচি গ্রহণ করেছি। তার আলোকে আমাদের ইশতেহার অনেকটাই প্রস্তুত। দেশ গড়ার ২৭ দফা পরিকল্পনা কর্মসূচিও হাতে নিয়েছে বিএনপি। এর মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, ফ্যামিলি কার্ড সহ বেশ কিছু বিষয় প্রাধান্য পাচ্ছে। এর বাইরে সুশাসন, বিচার বিভাগের স্বাধীনতা, শাসন ব্যবস্থা পুনর্গঠন, প্রশাসনের বিকেন্দ্রীকরণ এবং দুর্নীতি বিরোধী কাঠামো শক্তিশালী করার বিষয় থাকছে। সরকার প্রয়োজনে ভর্তুকি দিয়ে হলেও আপনাদের জন্য বীমা ব্যবস্থা করবে। ইশতেহারে ন্যায্য মূল্যে সার, বীজ, কীটনাশক, ভর্তুকি ও প্রণোদনা এবং ন্যায্য মূল্যে কৃষি পণ্য বিক্রির সুবিধাসহ কৃষকদের জন্য থাকছে সময় উপযোগী বেশ কিছু পদক্ষেপ। এছাড়া সব নাগরিকের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে প্রায় ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। বিএনপির ইশতেহারে আরও থাকছে সারা দেশে অন্তত ২০,০০০ কিলোমিটার খাল ও নদী খনন পুনঃখনন করে পানি প্রবাহ নিশ্চিত করা, তিস্তা ব্যারেজ উন্নয়ন ও পদ্মা ব্যারেজের মতো প্রকল্প। ১৩ তারিখ থেকে বাংলাদেশে জনগণের শাসন কায়েম হবে। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। ভোটের আগে আগামী ৮ই ফেব্রুয়ারি বিএনপির শেষ জনসভা অনুষ্ঠিত হবে। এই তথ্য জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার যৌথ সভা শেষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, দেশের মানুষ ধানের শীষকে শুধু প্রতীক নয়, আবেগ মনে করে। তা ধারণ করেই মানুষ ১২ই ফেব্রুয়ারি ভোট দেবে। মহানগরীর সর্বশেষ আমাদের জনসভার সর্বশেষ যে জনসভাটি হবে আমার চেয়ারম্যানের, সেটি হবে ৮ই ফেব্রুয়ারি রবিবার। ভেন্যু একই থাকবে, ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছে ওসমান হাদির পরিবার এবং ইনকিলাব মঞ্চ। সেখানে আছেন সহকর্মী মাহমুদুল হাসান নাজিম। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে নাজিম। যেমনটা জানাচ্ছিলাম, ইনকিলাব মঞ্চ এবং ওসমান হাদির পরিবার অবস্থান নিয়েছেন। এই বিষয়ে নতুন কোনো তথ্য আছে কিনা আপনার কাছে?
তানি আপনাকে ধন্যবাদ। শুরুতে জানিয়ে রাখতে চাচ্ছি দুপুরেই কিন্তু পর থেকে কিন্তু বিকালে প্রধান উপদেষ্টার যে সরকারি বাসভবন যমুনা রয়েছে সেই যমুনায় তারা অবস্থান নিয়েছেন। সেখানে অবস্থান নিয়ে তারা বিভিন্ন গণমাধ্যমকে জানিয়েছিলেন যে আসলে হাদি হত্যার 50 দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি তারা দেখতে না পেয়ে হতাশ এবং ক্ষোভ প্রকাশ করেছে তার পরিবারের সদস্যরা। বিশেষ করে তাদের দাবি ছিল যে আসলে জাতিসংঘের অধীনে যেন তার হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করার তারা দাবি জানিয়েছিল। এরপর থেকে কিন্তু সন্ধ্যা গনিয়ে যখন ঠিক এখন রাত 9টা বাজে, এর চারপাশের প্রধান উপদেষ্টা যে সরকারি বাসভবন আছে যমুনার চারপাশের সড়কটি কিন্তু পুলিশ ব্যারিকেড দিয়েছে এবং অন্যান্য দিন যেহেতু আসলে প্রধান উপদেষ্টার নিরাপত্তার একটি বিষয় জড়িত আছে, সেই ক্ষেত্রে অন্যান্য দিন যে ধরনের নিরাপত্তা থেকে ছিল আজ কিন্তু একটু অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে এবং পর্যাপ্ত। আমরা যদি ডিবিসি নিউজের ক্যামেরার মাধ্যমে দর্শকদের একটু জানাতে চাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যখন এই মুহূর্তে যে ঢুকার যে প্রধান যে সড়কটি রয়েছে যেটি কাকরাইল মসজিদের সামনের অংশটিকে, সেখানে কিন্তু পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা আছে। তো কিছুক্ষণ আগে কিন্তু যে রমনা জোনের ডিসি আসছিলেন তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি আসলে যেটি জানিয়েছেন আসলে নিরাপত্তার স্বার্থে কিন্তু আসলে এখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। আর আসলে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার সাক্ষাৎ পেয়েছি কিনা এখন পর্যন্ত আসলে সুনিশ্চিত করা যাচ্ছে না। বিশেষ করে গণমাধ্যম কর্মীদেরকে আসলে ভিতরে প্রবেশ করার জন্য যে অন্যান্য সময় যে আসলে বাহিরের অংশ থেকে যে সংবাদ সংগ্রহ করার সুযোগটি ছিল সেই সুযোগটি আসলে আজ পুরোপুরি কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে। আসলে যার কারণে ভিতরে অবস্থান করছে এখন পর্যন্ত জানা গেছে যতটুকু সম্ভব ছিল। সব মিলিয়ে কিন্তু এখন পর্যন্ত আমি প্রধান উপদেষ্টার যে কার্যালয়ের সামনের অংশ কাকরাইল সেখানে কিন্তু আমরা অবস্থান করছি। এখানে অসংখ্য গণমাধ্যম কর্মীও তারাও কিন্তু অপেক্ষা করছে। সব মিলিয়ে আসলে কি হতে যাচ্ছে বা পরবর্তীতে কি হবে এই বিষয়টি আসলে এখনো অনেকটাই অদৃশ্য রয়ে গেল আর কি। তো সব মিলিয়ে যদি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে থেকে হাদি হত্যার বিচারের দাবিতে তার পরিবার ও ইনকলাবের মঞ্চের এই ছিল এখানকার অবস্থা। তানিয়া। নাজিম, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দেশজুড়ে বইছে নির্বাচনের জোর হাওয়া। 12 ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজে ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে নোয়াখালী 1 সংসদীয় আসন 268টিতে। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আছি নোয়াখালী জেলায়। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন নোয়াখালী 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। আমরা তার সাথে একটু কথা বলবো। আপনি তো এই আসনে বিএনপির পক্ষ থেকে নির্বাচন করছেন, নির্বাচনের হাওয়া কেমন বইছে এখন? ইনশাল্লাহ নির্বাচন খুবই শেষ পর্যায়ে চলে আসছে এবং মানুষের মধ্যে উত্তাল এবং অনেক উৎসাহ যে দীর্ঘদিন পরে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে সুষ্ঠুভাবে। আমরা চাই, আমাদের দলও চায় বিএনপি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন। আমি নিজেও চাই নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন। এই আসনে 2008 সালে যে সময় 30 জন এমপি ছিল, মেম্বার অফ পার্লামেন্ট ছিল, জনগণ এখানে নার্সিসকে জিতেছিল, আমি এমপি হয়েছিলাম। এবং সেটা আবার আমারটা 30 জনের মধ্যে আমারটা ডিফারেন্ট। এই এলাকাটা ডিফারেন্ট হলো, এই এলাকার যে নুর ইসলাম সাহেব মারা গেছেন, একজন প্রার্থী মারা যাওয়াতে নির্বাচন স্থগিত হয়েছিল। এর মধ্যে শেখ হাসিনা সরকার গঠন করে ফেলছে। 6 তারিখে বোধহয় শেখ হাসিনা 6 জানুয়ারি প্রধানমন্ত্রী হলো, 12 তারিখ ইলেকশন। মানুষ জানে যে আমি যদি এমপি বিরোধী এমপি হব, জেনে শুনে ভোট দিয়েছিল। আপনি যে ভোটারদের কাছে যাচ্ছেন, ওনারা আসলে কোন জিনিসটা বেশি বলছে আপনাকে? ওটারা মূলত এখানে চাচ্ছে যে আমাদের এই এলাকার সলভেন্ট এরিয়া, তো মানুষের এখানে 3টা জিনিস মানুষ চায় মেনলি, হলো তার জীবনের নিরাপত্তা, সম্পদের নিরাপত্তা আর ইজ্জতের সম্মানের নিরাপত্তা চায়। এই জামাত বা অন্য প্রার্থী যারা আছে তাদের সাথে আপনার তাহলে নির্বাচনী লড়াইটা কেমন জমবে? এখানে স্টেট বললাম তো সরাসরি চলে আসছে, বক্তব্যের পরে ডেভেলপমেন্ট চলে আসছে যে মানুষ কী সিদ্ধান্ত নেবে। যাদের পক্ষে শক্তিতে ভোট দেবে 12 তারিখে, যাদের বিরোধিতা যারা করছিল তাদেরকে ভোট দেবে। আমার ইনশাল্লাহ, আমার দৃঢ় বিশ্বাস বিপুলভাবে সাধারণ মানুষ বলেন, বিএনপি ছাড়া অন্য রাজনৈতিক দলের যারা সাথে বিশ্বাস করে সবাই দলের শীর্ষ ভোট আশা করছি, আমি আশাবাদী। এবং আপনি যদি নির্বাচিত হন তাহলে এই এলাকার মানুষের জন্য বড় কি পরিকল্পনা? কারণ আপনি বড় নেতা, আপনার কাছে বড় প্রত্যাশা মানুষের। আমার নিজস্ব আমার নেতার পরিকল্পনা, যারা থাকার পরিকল্পনা আছে, একটা প্ল্যান আছে, আমার নিজস্ব একটা প্ল্যান আছে। এই এলাকার মধ্যে আমরা প্রত্যেক বাচ্চাকে শিক্ষিত করতে হবে। এলাকাটা সলভেন্ট এলাকা, তুলনামূলকভাবে বাচ্চা শিক্ষিত করতে হবে। খাওয়া নেই, আমরা স্থানীয় সঙ্গে আলাপ করে খাওয়ার ব্যবস্থা করবো, কাপড় নেওয়ার ব্যবস্থা করবো, কাউন্সিলিং করবো। অর্থাৎ 100% মানুষকে শিক্ষিত করতে হবে।
উইদিন 10-15 বছর পর আমরা এই রেজাল্ট পাবো যে, এবং আমাদের এলাকার লোক প্রাউড ফিল করে ছাত্রদের মানুষ যে আমরা 100% শিক্ষিত। এক, দুই হলে এখানে চাহিদা আমি সবসময় বরাবর বলে আসছি, শপথ করেছেন দেখছি, চাঁদাবাজ, সন্ত্রাসবাদ, হ্যাঁ, সন্ত্রাস, দখলবাজ, এদের বিরুদ্ধে আমার অবস্থান স্পষ্ট থাকবে সবসময়। আর সবচেয়ে বড় কথা, মানুষের জীবনযাত্রা পরিবর্তন করতে হবে, চেঞ্জ করতে পারবো সমাজ ব্যবস্থা। আমার সবশেষ প্রশ্ন এবং ছোট করে যদি একটু বলেন, অন্য ধর্মের মানুষের প্রতি এবং নারীর প্রতি আপনার বার্তাটা কি? ওরা তো যেটা ওদের বিভিন্ন সব বক্তব্য আসছে, ফেসবুকে আসছে, তারা নারীদেরকে তারা সম্মান দেয় না, দিতে চায় না। এখন আমরা তো ইকুয়াল রাইট, সংবিধান ইকুয়াল রাইট, ইকুয়াল পজিশন এবং এম্পাওয়ারমেন্ট চায়। তার মধ্যে তার মুখে বলে, সংস্কার প্রস্তাবে বলে যে মহিলাদেরকে অনেক পার্লামেন্টে এমপি বাড়াইতে হবে, তারপরে সবাই পাওয়ার দিতে হবে। কিন্তু ওরা বাস্তবে তেমন না, বলে 5 ঘন্টা কাজ করতে হবে। তো শিক্ষিত হয়ে 5 ঘন্টা কাজ করে একজন, আর পুরুষের কাছে 8 ঘন্টা, তাহলে কি সমান বেতন পাবে? ডিসক্রিমিনেশন শিকার হবে। তারপর অন্য অনেক বিষয় বলে, নারীর সম্বন্ধে মিছিল হইতেছে। আর তারপর যেটা নারীদেরকে যেটা তারা বলতে চাচ্ছে যে তাদের মূলত মূল্যায়ন করে দিচ্ছে তারা। এটা ধরনের নারী স্বাধীনতা, নারীর অধিকারে তারা কিন্তু কোনো কাজ করছে না। এমনকি আপনার বার্তাটা কি? এত বড় কথা বলে ওরা। এই পার্লামেন্ট ইলেকশনে জামাত হিসেবে একজন নারীর, একজন এমপি, মহিলা এমপিকে দিচ্ছে তারা নমিনেশন। আর সংস্কারের সময় সংস্কার মানতে হবে বলে, হ্যাঁ, মহিলাদেরকে এম্পাওয়ারমেন্ট করতে হবে, শক্তিশালী করতে হবে। নট সিঙ্গল ওয়ান, একজন মহিলা এমপি মেম্বার পার্লামেন্ট নমিনেশন দেয়নি। তো তারা কিসের? তারা যা বলে তা বিশ্বাস করে না, যা বিশ্বাস করে তা বলে না। এটা হলো জামাত ইসলাম। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আরও কিছুক্ষণ থাকবো এই জেলা, এবং পরবর্তী সংবাদে নতুন কোনো প্রার্থী নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততক্ষণ আমাদের সাথে থাকুন, ভালো থাকুন।